নমস্কার, আমি অঞ্জন। আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। শুরু করছি শব্দের কাটাকাটি। শব্দের তীরে জব্দ হবে এসো। সমস্যাটা শুরু হয়েছিল তামিলনাড়ু থেকে, অর্থাৎ তামিলনাড়ুর রাজ্যপালের কাছে এমন একটি বিল, যে বিল আটকে রয়েছে, রাজ্যপাল সাইন করছেন না। আর ঠিক সেই ঘটনা নিয়ে চলে গিয়েছিল সরাসরি তামিলনাড়ু সরকার সরাসরি কোর্টে, এবং সেখান থেকে সেই বিষয় নিয়ে সরাসরি সেই বিষয় চলে যায় সুপ্রিম কোর্টের কাছে, এবং সেখান থেকেই সুপ্রিম কোর্ট সরাসরি রাজ্যপালকে নোটিশ দেওয়া হয়। রাজ্যপালকে বলা হয় যে রাজ্যপাল যেন অতি সত্বর সেই বিষয়ে সাইন করে, কিংবা বিলটি পাস যদি না করে সেটাও জানিয়ে দেওয়া হয়। এখানেই থেমে নয়, এখান থেকে সরাসরি চলে গিয়েছিল একেবারে রাষ্ট্রপতির কাছে। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতিকে, আর সেখান থেকেই ধনখড়, জগদীপ ধনখড়, অর্থাৎ গতকাল অবধি তিনি উপরাষ্ট্রপতি পদে ছিলেন। তিনি রাজ্যসভার উপরাষ্ট্রপতি পদে যখন বহাল তবিয়তে তার শাসন চালাচ্ছেন, তখন ঠিক সে জায়গায় তিনি এই বিষয়ে প্রোটেস্ট করে বলেন সুপ্রিম কোর্ট এখন আরও বেশি সুপারফাস্ট হয়ে গেছে, আরও বেশি সুপ্রিমই দেখাচ্ছে। অর্থাৎ এখান থেকেই প্রশ্ন আসতে শুরু করে সুপ্রিম কোর্ট ভার্সেস সরকার। আর ঠিক এখান থেকেই সরকার ক্রমাগত অস্বস্তিতে পড়ছিল, এবং সেই অস্বস্তির দামই কি দিতে হলো পরবর্তীকালে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। আজ ঠিক মূল আলোচনার বিষয় এই জায়গাতেই। প্রারম্ভিক বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি মূলত কোথা থেকে এই সমস্যার সূত্রপাত হয়েছে। যদিও বা যে বিষয় আমি কিছুক্ষণ আগেই তুলে ধরলাম এটাই এক্স্যাক্ট বিষয়, এটা বলা সম্ভব নয়। সবটাই আসলে সম্ভাবনা অনেক কিছুই আসছে। সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যশবন্ত বর্মার ক্ষেত্রে। সেক্ষেত্রেও একই রকম ইস্যু সামনে আসছে, যেখানে তার ঘর থেকে, তার বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, এবং সেখান থেকেই ইডির ওপরও, অর্থাৎ একজন বিচারপতি তার বাড়ি থেকে যদি টাকা পাওয়া যায়, সে নিজেই যদি করাপ্টেড হয়, তাহলে সেক্ষেত্রে বিচার ব্যবস্থার ওপর অনেক বড় প্রশ্ন চলে আসে। খুব স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যাই বলুন না কেন, তারা কখনোই চাইবে না তাদের ভাবমূর্তি নষ্ট হোক। আমি আবারও বলছি, ট্রাইব টিভি বাংলা, শব্দের কাটাকাটি অঞ্জন কোনোভাবেই কোনো বিচার ব্যবস্থার দিকে আঙুল তোলে না, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্ন সামনে আসছে সেখান থেকে এই বিষয়গুলো তুলে ধরতে হচ্ছে। যশবন্ত বর্মার কেসে সেক্ষেত্রেও এক প্রকার রাজ্যসভায় এই বিষয় নিয়ে আলোচনা প্রসঙ্গে কথা বাড়ে, এবং সেখান থেকে যে স্পষ্ট বার্তা দেওয়া হয় বিরোধী শিবিরের পক্ষ থেকে, যে কোনোভাবেই যেন এই বিষয়ে নজর থেকে না সরিয়ে দেওয়া হয়। অর্থাৎ যশবন্ত বর্মার ক্ষেত্রে তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হোক, এরকম নানান ইস্যুতে কথা আসে। আর ঠিক সেখান থেকে সেই বিষয়ে আলোকপাত করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। একেবারে সেক্রেটারি জেনারেলকে এ বিষয়ে আলোকপাত করতে বলা হয়, আর ক্রমেই কেন্দ্র সরকারের সঙ্গে জগদীপ ধনখড়ের দূরত্ব বাড়ছিল। আর সেখান থেকেই মূল কি ইস্তফার পত্র রাখলেন জগদীপ ধনখড়, জানার চেষ্টা করব আগামী 1 ঘন্টা। কিন্তু তার আগে একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর বিস্তারিত আলোচনা দেখুন। উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। স্বাস্থ্যের কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। চিঠি দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এমনটাই জানালেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। সোমবার রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শ মতো এবং শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে সংবিধানের 67 ক অনুচ্ছেদ অনুযায়ী আমি দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি। চিঠিতে তার অটল সমর্থন এবং তার মেয়াদকালে তাদের মধ্যে যে শান্ত চমৎকার কাজের সম্পর্ক বজায় ছিল, তার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। চিঠিতে তিনি লিখেছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানীয় মন্ত্রী পরিষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সমর্থন অমূল্য, এবং আমি আমার দায়িত্বকালে অনেক কিছু শিখেছি। 2022 সালের 11 আগস্ট দেশের উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ধনখড়। বিরোধীদের যৌথ প্রার্থী মার্গারেট আলভার বিরুদ্ধে উপরাষ্ট্রপতি পদে লড়াইয়ের 528টি ভোট পেয়ে সে বছরই উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। অন্যদিকে বিরোধী প্রার্থী 182টি ভোট পেয়েছিলেন মাত্র। সুপ্রিম কোর্ট এবং রাজস্থান হাইকোর্টে তার দীর্ঘ আইনি কেরিয়ার রয়েছে। চন্দ্রশেখর সরকারের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীও থেকেছেন অল্প সময়ের জন্য। চলতি বছরে মার্চে বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সিসিইউ রেখে তার চিকিৎসা হয়েছিল। ধনখড়ের আচমকা ইস্তফা দেওয়ার গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে, কারণ সোমবারও রাজ্যসভায় অধিবেশন পরিচালনা করেন ধনখড়। রাতে ইস্তফার কথা জানালেন তিনি।
ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। 1978 থেকে 79 সাল সরাসরি যা জানতে পারছি আমরা, রাজস্থানের বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতক উত্তীর্ণ হন ধনখড়। আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘদিন রাজস্থানের হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে প্র্যাকটিসও করেন, ওকালতি করেছেন ধনখড়। 1989 সালে রাজনীতিতে পা দেন। সেই বছর রাজস্থানের ঝুনঝুনু লোকসভা কেন্দ্র থেকে জনতা দলের প্রার্থী হয়ে লড়েন, জেতেনও অবশ্য। 1990 সালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন, পরে বিধানসভা নির্বাচনে লড়ে জেতেন। 2003 সালে বিজেপিতে যোগদান। তারপর থেকে 2019 সালে ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। তারপরে 2022 সাল এবং 2022 সালে সেই দায়িত্বই সামলেছিলেন, যা থেকে আজ তিনি ইস্তফা দিলেন, অর্থাৎ উপরাষ্ট্রপতি পদ থেকে। কিন্তু প্রশ্ন অনেকগুলো থেকে যাচ্ছে কেন হঠাৎ এই উপরাষ্ট্রপতি পদ থেকে তিনি সরে দাঁড়ালেন। সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় অনিন্দ সিনহা রয়, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করেন। রয়েছে আমাদের সঙ্গে মাননীয় রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আপনাদের প্রত্যেককে স্বাগত ট্রাইব টিভি বাংলায় প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি মূলত এই বিতর্ক সভায় আসবার আগেই অঞ্জনের প্রশ্ন আপনাদের সামনে রাখছি। দেখুন, শারীরিক অসুস্থতা নাকি রাজনৈতিক ইস্তফা? প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক প্রশ্ন। শারীরিক অসুস্থতা নাকি রাজনৈতিক ইস্তফা? আমি এই বিষয় নিয়ে প্রত্যেকের কাছে ওপেনিং রিমার্ক নেওয়া শুরু করব। প্রথম সুযোগ দেবো সরাসরি অনিন্দবাবুকে। অনিন্দবাবু, প্রশ্নটা অত্যন্ত লাউড অ্যান্ড ক্লিয়ার। সত্যি শারীরিক অসুস্থতা নাকি রাজনৈতিক ইস্তফা? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, জগদীপ ধনখড়ের শারীরিক অসুস্থতা না অন্য কিছু সেটা উনি ভালো বলতে পারবেন। তবে আপাতত আমাদের ওনার যা চিঠি বা ইস্তফা পত্র দেখে আমাদের যা মনে হয়েছে যে উনি যেটা বলেছেন যে ওনার নাকি শারীরিক অসুবিধার জন্য উনি নাকি এই ইস্তফা দিচ্ছেন। যদি শারীরিক অসুবিধার জন্য হয়ে থাকে তাহলে তার দ্রুত আরোগ্য কামনা করি। আর দেখুন, আমরা তো জগদীপ ধনখড়ের সঙ্গে বেশ, আমাদের রাজ্যে তো রাজ্যপাল ছিল, বেশ কিছুদিন আমরা কাটিয়েছি এবং উনার কিভাবে কি কাজ করেছেন না করেছেন সেটাও বাংলার মানুষ দেখেছেন। এবং পরবর্তীকালে উনার দেখেছেন তারপরেও কিভাবে কাজ করতে হয়েছে বা কিভাবে কাজ করেছেন সেটাও দেশের মানুষও দেখেছেন। এখন ব্যাপারটা কি জানেন তো, যতক্ষণ না পর্যন্ত উনি মুখ না খুলছেন ততক্ষণ তো বলাটা খুব মুশকিল। কারণ আমরা আগেও দেখেছি, যেমন আমরা দেখেছিলাম আপনার ধরুন কোনো একটা জায়গায় পুলওয়ামাতে যখন মানে RDX নিয়ে ঢুকে গেল, তখন সেই সময়কার রাজ্যপাল একটা কথা বলেছি। আমি রিবেটেল করার সুযোগ দেবো। আমি রতনবাবুর কাছে আসবো। রতনবাবু, প্রশ্নটা নিশ্চয়ই শুনেছেন। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আনমিউট করুন প্লিজ, বলুন। সকলকে শুভ সন্ধ্যা। আপনি যেটা প্রতিবেদনে দেখালেন আপনাদের, যে তার জীবনটাই শুরু হয়েছিল রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে, তার শিক্ষাগত যোগ্যতার পর থেকে কিন্তু তিনি রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। আপনি একটা জায়গায় বললেন না, 1998 সালে তিনি কিন্তু কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তারপর 2003 সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার আগে কিন্তু তিনি ছিলেন ওই জনতা দলে, চন্দ্রশেখর রায়ের দলে। হ্যাঁ, তার যখন রাজনৈতিক জীবন, যখন রাজনৈতিক পরিমণ্ডলে পরিপূর্ণ এবং সুস্থ সবল একজন মানুষ, হঠাৎ করে তিনি তার অসুস্থতার কথা বলেন। জানি না, মানুষের ভেতরে ইন্টারনাল অনেক সমস্যা থাকতে পারে দেহের মধ্যে। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি রাজনৈতিক সন্ন্যাস নিতে চেলেন। এর পিছনে অঞ্জনদা, আমাদের সাধারণ আমরা দৃষ্টিভঙ্গির দিকে যেটুকু বুঝতে পারি, যে রাজনৈতিক তার কোনো সমস্যা, রাজনৈতিক নেতা হিসেবে তিনি পরিচিত, রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু তিনি ইস্তফা দিয়েছেন। আরো সেটা পরিষ্কার হয়ে যাবে, দিন যত যাবে সত্য কখনো চাপা থাকে না, সত্য প্রকাশ পায়। তবে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটা দেখুন, ধনখড় যে এত সিনসিয়ার একজন পার্সন, আজকে থেকে রাজনীতি করছে না, উনি অনেক বছর ধরে রাজনীতি করছেন। ওনার কেরিয়ার শুরু হয়েছে 1979 থেকে এবং স্টিল না উনি করছেন। সেখানে একটা মানুষ অসুস্থ হতে পারে না, এটা ধারণাটা ভুল।
সে অসুস্থ হতেই পারে, এবং অসুস্থ হঠাৎ করে হয়েছে বলেই হয়তো সে রাত্রেবেলা টুইট করেছিল। কারণ তিনি কিন্তু একটি সাংগঠনিক পদে রয়েছে, সাংবিধানিক পদে রয়েছে, এবং তার সেটা দায়িত্বের মধ্যে পড়ে যে তার ইস্তফা দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন, রাষ্ট্রপতির সাথে দেখা করবেন। কিন্তু এই ধরনের কোনো রকম আগে কোনো রকম আমরা কিছু খোলাসা কিন্তু পাইনি। সুতরাং উনি দেখা না করেই হঠাৎ করে ইস্তফা দিয়েছেন, তার মানে এটা বুঝতে হবে। এবং ইস্তফাটা দিয়েছেন উনি কিন্তু টুইট করেছেন, এটা আমাদেরকে বুঝতে হবে। উনি কিন্তু সবার আগে টুইট করেছেন, পরে গিয়ে রাষ্ট্রপতি সেটা স্বীকৃতি দিয়েছে, সেটা পরবর্তীকালে সেটা একসেপ্ট করেছে, সেটা আলাদা বিষয়। কিন্তু উনি কিন্তু আগেই টুইট করেছে, এবং এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে যে এত সিনসিয়ার একজন পার্সন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, এবং তাকে নিয়ে এই যে কংগ্রেস হঠাৎ করে এত মুখ খুলছে, এখন বলছেন যে উনি অত্যন্ত ভদ্রলোক ছিলেন, অত্যন্ত ভালো লোক ছিলেন, উনি মানে অপোজিশনদের বলতে দিতেন, এরাই অনেক সময় অনেক বিরোধিতা করেছেন, সেটা নিয়ে আমরা অবাক হচ্ছেন। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, উনি আরো ভালো কোনো কাজের সাথে যুক্ত হোক, সেটাই আমরা চাই। আগামী দিনে ওনাকে সুস্থভাবে দেখবো, এটাই আমাদের শুভকামনা। আমি কয়েকটা বিষয় একটু তুলে ধরি, তার কারণ অনেকগুলো বিষয় এখানে তুলে ধরাটা খুব দরকারি। যেমনটা রতনবাবু বলছিলেন যে আমি একটি বিষয় বলিনি। দেখুন, কংগ্রেসের এই মুহূর্তে দাঁড়িয়ে জগদীপ ধনখড়কে নিয়ে অনেকগুলো স্ট্যান্ড রয়েছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এই মুহূর্তে দুটো বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা দরকারি। 2022 সালে আগস্টে উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ধনখড়। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে 346 ভোটে হারিয়ে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি। তবে বেশ কয়েকদিন ধরেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের মার্চে বুকে ব্যথা নিয়ে দিল্লির এইমসে পর্যন্ত ভর্তি হয়েছিলেন তিনি। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সিসিইউতে রেখে তার চিকিৎসা চলছিল। ধনখড়ের আচমকা ইস্তফা নিয়ে গুঞ্জন তো শুরু হয়েছে রাজনৈতিক মহলে, অস্বীকারের জায়গা নেই। কারণ সোমবারও রাজ্যসভায় অধিবেশন পরিচালনা করেছেন ধনখড়, রাতে ইস্তফার কথা জানালেন তিনি। কিন্তু প্রশ্ন আরও থেকে যাচ্ছে। প্রশ্ন কোন কোন জায়গায়? এই মুহূর্তে দাঁড়িয়ে 74 বছর বয়সী ধনখড় আরও জানিয়েছেন যে উপরাষ্ট্রপতি থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং তাৎপর্যপূর্ণ উন্নয়ন প্রত্যক্ষ করেছেন। অর্থাৎ ভারতের হয়ে তিনি রীতিমতো সাধুবাদ জানিয়েছেন ভারতকে, এবং ভারতের বিশেষ করে কেন্দ্র সরকারকে সাধুবাদ জানিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে এই উন্নয়নে যোগদান করতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান বলেও মনে করেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন ইতিমধ্যেই মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক। সুকান্তবাবু, আপনাকে স্বাগত প্রাইম টিভি বাংলায় প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আমি অবশ্যই বিতর্ক সভায় আসবো, কিন্তু তার আগে প্রশ্নটা একবার আপনাকে দেখিয়ে দিই সুকান্তবাবু, তারপর আপনার ওপেনিং রিমার্ক দেখাবো। শারীরিক অসুস্থতা নাকি রাজনৈতিক ইস্তফা? শারীরিক অসুস্থতা নাকি রাজনৈতিক ইস্তফা? সুকান্তবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখো, একজন ভাইস প্রেসিডেন্ট তিনি কেন ইস্তফা দিলেন তাতে অনেকটা গুঞ্জনটা অনেকটা বেশি। কিন্তু এটা হতেই পারে, ওনার বয়সের একটা তো রয়েছে যে একটা বয়সের পরে মানুষ আর কাজ করতে চায় না। কিন্তু ওনার কর্মকুশলতা এবং আগের যখন তিনি আমাদের রাজ্যে ছিলেন সেই সময়ে সরকারের সঙ্গে প্রতিদিনই তিনি দ্বন্দ্বে জড়াতেন, এবং আমরা দেখেছি যে যখন তিনি গভর্নর ছিলেন বহুবার দ্বন্দ্বে জড়িয়েছেন এবং বহুবার সেখান থেকে বেরিয়ে সখ্যতার চেষ্টাও করেছেন। সার্বিকভাবে রাজনীতির ক্ষেত্রে খুব অ্যাক্টিভ গভর্নর হিসেবে তাকে বলা যায়, বিতর্ককে বাইরে রেখে। এবার দ্বিতীয় কথা, যেটা তিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন এবং সবার কাজ মোটামুটি সঠিকভাবেই পরিচালনা করেছেন আমি যতটুকু লক্ষ্য করেছি, এবং বিরোধীদেরও বলতে দিয়েছেন, এমন কোনো অভিযোগ বিরোধীদের পক্ষেও নেই কিন্তু যে খুব বেশি তিনি পক্ষপাতিত্ব করেছেন, সেরকমও নেই। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এটা উঁকি মারছে যে সামনেই বিহারে নির্বাচন রয়েছে, বহু কিছু রয়েছে, সেই জায়গায় তাকে কি জোর করে সরানো তো হবে না। তাকে হয়তো বলা হয়েছে পার্টি থেকে, কারণ এগুলো পার্টির মাধ্যমেই হয়, ভাইস প্রেসিডেন্ট, গভর্নর, এগুলো তো আর আপনি যেদিকে ইঙ্গিত করছেন সেই অনুসারে আমি সরাসরি অনিন্দ্যবাবুর কাছেই যাব। যেদিকে আপনি যেখানে ইঙ্গিতটা দিলেন সেখান থেকেই শুরু হবে। শুরুটা হলো, তাহলে কি পরবর্তীকালের উপরাষ্ট্রপতি পদে আমরা নীতিশ কুমারকে দেখতে পাবো? অনিন্দ্যবাবু, আনমিউট করুন প্লিজ। দেখুন, সেটা তো আমি তো আর জ্যোতিষী নই, আগামী দিনে কি হবে সেটা বলা যাবে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জ্যোতিষী, আপনি বলুন। রাহু, কেতু, শনি সব নিয়ে আলোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বলছি, একটা ইমপিচমেন্ট কে নিয়ে একটা কমিটি গঠন করা এবং সেই কমিটিতে উনি চেয়ারম্যান হিসেবে থাকা, তার পরবর্তীকালে সন্ধ্যেবেলা উনি জানাচ্ছেন যে আমি পদত্যাগ করছি। এর পেছনে তুম চুপ রাহো তত্ত্ব আছে কি নেই?
আমরা তো জানি না এবং বলতে পারবো না, সেটা উনি বলতে পারবেন। আর যেটা সুকান্ত বাবু যেটা বললেন যে বিহারের ইলেকশন, দেখুন উপরাষ্ট্রপতি উনি হয়েছিলেন, তারপরে বিহারে কি করবেন না করবেন সেটা বিজেপি এবং ওনার মধ্যে সেই ব্যাপার, কারণ উনি তো একটা সময় বিজেপি শেষ দিকে বিজেপি করতেন, তো সেটা তার ব্যাপার। আমরা সেটা নিয়ে খুব একটা চিন্তিত নই। তবে একটা কথা বলতে পারি, এই সরকার, কেন্দ্রে যে সরকার চলছে সেই সরকারের সঙ্গে সততার সঙ্গে বা দৃঢ়তার সঙ্গে কাজ করাটা বোধহয় একটু শক্ত। আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখেছি, এখানে ওরা অসহযোগিতা করেন। সেই রকম বোধহয় কেউ যদি কাজ করতে যায়, হয়তো ওনাদের ইচ্ছায় যদি না হয়, তাহলে তো বোধহয় অনেক কিছু নেমে আসে বোধহয়। দেখা যায় অন্যরা কি বলি শুনি। রুবিদি, বাবা, এই তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা মনে আছে? কত মিমিক্রি, কত নাটক আমরা দেখলাম, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিল, সবাই মজা নিচ্ছিল, কংগ্রেস থেকে শুরু করে ওখানে সমস্ত দলের যারা ইন্ডিজোটে রাহুল ছিল গান্ধীর তারা কথা বলা সবাই যাবে মজা না, রাহুল নিচ্ছিল। গান্ধীও ছিলেন। হ্যাঁ, রাহুল গান্ধী ছিল, সবাই ছিল। এটাই তো অবাকজনক ব্যাপার, এখন হঠাৎ করে মিষ্টি মিষ্টি কথা বলছে এদের নামে। আমি ঠিক বুঝতে পারছি না এরা চাইছেটা কি। দেখুন, উনি যথেষ্ট সিনসিয়ার লোক ছিলেন, যথেষ্ট ভদ্রলোক ছিলেন এবং সুমার্জিত লোক ছিলেন। ওনার মতো পশ্চিমবঙ্গে ওনার মতো একজন ব্যক্তিকে যখন উনি আসেন, তারপরও আমরা যে তাকে হারিয়েছি তৃণমূলের চক্রান্তের জন্য, এবং তৃণমূল তাকে যেভাবে আঘাত করেছে কথায় কথায়, অত্যন্ত নিন্দজনক, বিশ্বাস করুন। এবং আজকে তৃণমূল হঠাৎ করে এত কিছু বলছে, এবং শুধু তৃণমূল না, কংগ্রেসের যিনি মিডিয়া ইনচার্জ জয়রাম রমেশজি, উনিও কথা বলছেন। আমরা খুব অবাক হয়ে গেছি, বিশ্বাস করুন। এরাই এত বিরোধিতা করেছে, হঠাৎ করে এত সুনাম, বলছে বিরোধী পক্ষকে উনি কথা বলার সুযোগ দিতেন, ওনার মতো মানুষ হয় না, উনি কৃষকদের জন্য অনেক কথা বলেছেন, এত না, আমার মনে হয় রুবিদি রতনবাবু একটু না করতে চাইছে। রতনবাবু বলছেন না, জয়রাম রমেশ সেসব কিছু বলেননি। কি বলছেন ভারতবর্ষের আপনার সংসদীয় গণতন্ত্রে অঞ্জনদা, সারা ভারতবর্ষ জুড়ে যে লোকসভা নির্বাচন হয়, সেখান থেকে যারা জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্টে যায়, পার্লামেন্টে যাওয়ার পরে পার্লামেন্টের সংবিধানে যে সমস্ত নিয়মাবলী থাকে, তখন তারা প্রত্যেকেই সমস্ত ভারতবর্ষের জনগণের জনপ্রতিনিধি। সেখানটাতে তারা নিরপেক্ষভাবে সমস্ত তার এমপি এলাকাতে কাজ করবে, এটাই স্বাভাবিক ঘটনা। এবং সেটা পরিচালনার দায়িত্ব থাকে যাকে দেওয়া হয়, উপরাষ্ট্রপতি পদে যিনি স্পিকার থাকেন এবং লোকসভার স্পিকার থাকেন, তারা পরিচালনা করে। হ্যাঁ, তার মিষ্টি মিষ্টি কথা কি কষ্ট কথা, দেখুন তাদের পার্টি থেকে সিদ্ধান্ত নিবে কাকে করবে কাকে করবে না, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমি শুধু বলতে চাই, এখানে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি। না, আপনি আগে আপনাকে শুধু একটা উত্তর দিন রতনবাবু, যে জগদীপ ধনখড় তার পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য আপনি কি সত্যি খুব মর্মাহত? অবশ্যই, একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে হঠাৎ করে যে মানুষটা হঠাৎ করে অঞ্জনদা সোমবার দুপুরে 1টা থেকে 4:30 পর্যন্ত যিনি পরিচালনা, কি কারণে, কোন কোন প্যারামিটারে আপনার মর্মাহত হওয়ার সম্ভাবনাটা বাড়ছে? অবশ্যই বলি অঞ্জনদা, যে 1টা থেকে 4:30 পর্যন্ত যে পার্লামেন্টে রাজ্যসভায় যিনি পরিচালনা করলেন, হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে তিনি তারপরে ইস্তফা দিলেন। দেখুন, তিনি শারীরিক কথা যখন কেউ বলবে তার শারীরিক সমস্যার কারণে, এখানে কিন্তু আমরা তারপর আর কিছু বলতে পারি না। কিন্তু পাশাপাশি এই কথাটাও বলতে পারি যে যেহেতু যেই মানুষটা 42 দিন আগে পার্লামেন্ট ঘোষণা হয়ে যায় ভারতবর্ষে যে অমুক তারপর থেকে এখন টুইটে মিথ্যে কথা বলছে না, আগে মিথ্যে কথা বলছিল জগদীপ ধনখড়ের এগেইনস্টে। আমাদের বক্তব্য এটাই, হঠাৎ করে একটা মানুষের এগেইনস্টে আপনারা এত বিরোধিতা করেছেন। আমার মুখ থেকে বলাতে পারবেন না দিদি। শুনুন, জগদীপ ধনখড় একজন ভালো মানুষ, তিনি স্পিকার। তাহলে আমি আমার প্রোডাকশন টিমকে আমি বলবো সেই সময়কার ছবিটা একবার দেখিয়ে দিয়ে, যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করছেন, তখন সেখানে রাহুল গান্ধী শুনে নিন না প্লিজ, ভালো লাগবে আপনার। রাহুল গান্ধী দাঁড়িয়ে মজা অনুভব করছিলেন। আপনি সেই সময়টাকে নিশ্চয়ই এগেইনস্টে কথা বলেছিলেন। আমার স্পষ্ট মনে আছে সেই সময় প্যানেল ডিসকাশন করেছিলাম। প্যানেল ডিসকাশনে রতনবাবু আমি বলছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন এই ধরনের বিষয়গুলো যখন সামনে আনলেন, তখন আপনারা সেই বিষয়ে প্রোটেস্ট করেছিলেন। রাহুল গান্ধী স্বয়ং সেখানে দাঁড়িয়েছিলেন।
না, না, রাহুল গান্ধী এ বাবা এ কি বলছেন আপনি? আপনি তো রাহুল গান্ধীর এগেইনস্টে কথা বলছেন। না, না, কোনো মানুষকে নিয়ে তাকে নিয়ে যখন ব্যঙ্গ বিদ্রুপ করা হবে, যেটা রাহুল গান্ধীর প্রতিও যারা করেছেন, রাহুল গান্ধীর প্রতি করছে না, আমি বলছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনখড়ের প্রতি করছেন। বলি যারা করেছে, আমরা কিন্তু কখনোই তার পাল্টা সেরকম কিছু করি না, আমরা করি না। এখন আমি বুঝতে পারছি না রতন বাবু, আমার স্পেসিফিক প্রশ্ন, আমি শুধু জানতে চাইছি সেই সময় রাহুল গান্ধী দাঁড়িয়ে মজা নিয়েছিল, আমি বলছি সেই সময়টাকে কি আপনি ভুলে যেতে চাইছেন? না, না, কখনোই না, আপনি চালিয়ে দেন, কখনোই রাহুল গান্ধী মজা নেয়নি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আমি এই জায়গাতে স্টপ করছি এই কনভারসেশন, তার কারণ যতক্ষণ না পর্যন্ত আমি ফুটেজ দেখাতে পারবো ততক্ষণ পর্যন্ত এই কনভারসেশনের কোনো মাহাত্ম্য থাকবে না। আমি অবশ্যই রতনবাবু আপনার কাছে আসবো, কিন্তু তার আগে হাত তুলছেন, আমি আসছি, আমি অনিন্দ্য বাবুর কাছে একটু আসবো, বলুন। না, কল্যাণ বাবু যেটা করে আজকে শুনুন না, কেস হয়েছে, আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্য রাজ্যে যেগুলো হয়তো বলুন তো কোন কেস পুরীতে 3 দিন আগে, ওই দেখুন আমরা জগদীপ ধনখড়ে আছি, জগদীপ ধনখড়ে আবার আপনি পুরী চলে গেলেন। আমি বলছি আমি শুধুমাত্র কেন তার এই যে আপনি বলুন না একই একটা মন্ডল, দেখুন আপনি খুব অকপট ভাবে আপনার দলের নেতাকে ভুলে যেতে চাইছেন, তার নামটা নিতে আপনার এত অস্বস্তি কেন হচ্ছে আমি জানি না, কিন্তু আমি বলতে চাইছি তাহলে পুরো নামটা নিন, তাহলে পুরো নামটা নিন, তাহলে পুরো নামটা নিন, ওনার বলার হিম্মত আছে? পুরো নামটা নিন। ওনার বলার হিম্মত নাই, অনুব্রত থেকে বাঘের সম্মান আপনার অস্বস্তি হচ্ছে পুরো নামটা নিতে, আমি জানি, আমি আমরা ডাইভার্ট হয়ে যাচ্ছি। আমি কিন্তু আবারও বলছি, আমি শুধু স্পেসিফিক্যালি একটা বোঝানোর চেষ্টা করছিলাম যে কোনো ব্যক্তিকে যদি কেউ মিমিক্রি করে, যার মিমিক্রি করছে তার নাম না নিলেও স্পষ্টত বোঝা যায় যে কার বিষয়ে মিমিক্রি করা হচ্ছে, একজন রিনাউন্ড পার্সন। এই যে যুক্তিগুলো আপনারা অনিন্দ্যবাবু খাড়া করেন, এই যুক্তিটা কি সত্যির চাইল্ডিশ যুক্তি হয়ে যাচ্ছে না? আমি বলছি যিনি একেবারে পার্লামেন্টের, আমি শুনে নিন না প্লিজ, পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে যিনি ওইভাবে মিমিক্রি করলেন, যার সম্বন্ধে মিমিক্রি করা হচ্ছে তাকে সবাই আমরা চিনি, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এক্সপ্রেশন থেকে শুরু করে আমরা ওয়াকিবহল, তারপরেও আপনারা একটা অদ্ভুত যুক্তি দিচ্ছেন যে এটা কার, এটা কি বলা হয়েছে, ওনার নাম নেওয়া হয়েছে, এটা তো অদ্ভুত ব্যাপার হয়ে গেল। আমি ভূতকে ভূত বলছি কিন্তু ভূতের নাম করছি না বলে সে ভূত নয়, এ কি আশ্চর্য। দেখুন অঞ্জন বাবু, মিমিক্রি করা, কার্টুন করা, সেগুলোকে কি আপনি অপরাধ মনে করেন? কি মনে করেন? কারুর কার্টুন করা, কারুর কার্টুন আঁকা, মিমিক্রি করা, আপনি কি অপরাধ মনে করেন? তাহলে কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি, আমি এটা মনে করে দিই অনিন্দ্যবাবু, আপনার সুবিধা হবে প্লিজ, আমি রুবিদি আসছি অনিন্দ্যবাবু, আপনার ভালো লাগবে, আপনি রসদ পাবেন। দেখুন আমি বলছি, শুনুন না, আমি বলছি কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি দিয়ে জোকার ওপরে লেখা ছিল, আপনারা কেন প্রোটেস্ট করেছিলেন? কার্টুনটাকে তো আপনারা অপরাধ বলে মনে করেন না, কেন প্রোটেস্ট কেন করেছিলেন সেটা বলুন, কেন করেছিলেন প্রোটেস্ট? সেটা ঠিক মনে হয়েছিল? আপনি কি মনে করেন, আরে আপনি আমাকে বলতে দিন, আপনি কি মনে করেন কোন মিমিক্রি করা, কোন কার্টুন আঁকা অপরাধ? আপনি কি মনে করেন? কি আশ্চর্য সংবাদ মাধ্যম, মানে অর্থাৎ আমার কি মনে হচ্ছে না মনে হচ্ছে তার উপর নির্ভর করে এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার রিয়াকশন দেবেন? সাংঘাতিক ব্যাপার তো। আমি একবার দেখাবো ছবি, আমি একবার ছবিটা দেখাই, ভালো লাগবে, দেখুন না ভালো লাগবে, দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ওই দেখুন রাহুল গান্ধী ওখানে দাঁড়িয়ে রয়েছে, রতনবাবু দেখুন তো, হ্যাঁ ছবিটা একবার দেখুন, ভালো লাগছে, দেখুন খুব ভালো লাগছে, কাউকে মিমিক্রি করছেন না উনি তো শুধুমাত্র বসে দাঁড়িয়ে একটু দেখানোর চেষ্টা করছেন। ছবিটা আমরা বের করতে বাধ্য হলাম, তার কারণ কোনো এক জায়গায় ক্রেডিবিলিটির প্রশ্ন চলে আসে যে আমরা আদৌ সত্যি বলছি না মিথ্যে বলছি। আমি ঠিক এই প্রসঙ্গ থেকে রতনবাবুকে একবার ভালো করে দেখতে বলবো। দেখুন রাহুল গান্ধী সেখানে দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে সেই বিষয়ে মজা নিচ্ছেন, আনন্দ করছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে বিভিন্ন বাকি যারা রয়েছেন সেখানে কেউ তো হাততালিও দিচ্ছেন। আমি বলছি এটা রাজনীতি? আমি এখানেই যাব সুকান্ত বাবুর কাছে। সুকান্ত বাবু, আমি আসছি রতনবাবু, আর নিশ্চয়ই আপনি বলতে পারবেন যে আমি কোনো মিথ্যে কথা বলেছি, কিংবা আপনার মনে হবে না যে আমি এটা ভুল খবর ছড়াচ্ছি, কারণ আপনারা অনেকেই বিভিন্ন সময় বলে থাকেন যে মিডিয়া ভুল খবর ছড়ায়। এটা দেখার পরে নিশ্চয়ই ক্রেডিবিলিটিটা একটু হলেও ফিরে আসবে। আমি বলছি সুকান্ত বাবুর কাছে যাব।
অঞ্জন, অনেকগুলো কথা আসে। দেখো, প্রথম তো বিহারের নির্বাচন রয়েছে, এবার বিহারে নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমার, তুমি জানো, যাকে প্রমোট করার চেষ্টা কিন্তু নীতিশ কুমার করছেন। এবার নীতিশ মজার লোক, তিনি কি করেন, যতবারই হেরে যান বা হারার সম্ভাবনার সৃষ্টি হয়, উনি আগে আঁচ করেন। তারপর তিনি মনে করেন কোথাও কোন সম্ভাব্য জায়গায় গেলে আমি অন্তত আমার মসনদটা টিকিয়ে রাখতে পারবো। তো এবার কি হয়, তিনি কখনো কি করেন, মানে এবার তেজস্বী যাদব বা আরজেডির হাতও ধরতে তিনি কোনোভাবে কুণ্ঠাবোধ বোধ করেন না, বিজেপির হাত ধরতেও কুণ্ঠাবোধ করেন না। এবার যেটুকু বোঝা যাচ্ছে যে বিজেপি ফল হয়তো ভালো হবে। এবার তিনি নিশান্ত কুমার তার ছেলেকে, সবাই জানে, এবার এরপরে ওনার ছেলেকে আনার, কারণ ওনার বয়স হয়ে গিয়েছে। তাহলে সেক্ষেত্রে যদি নীতিশ কুমারকে উপরাষ্ট্রপতির একটা মানে টোপ দেয়া যায়, বলা যায়, তাহলে কি হবে, তিনি সব জায়গা থেকে বিজেপি কি করতে পারবে, নিশান্ত কুমারের যে মানে উঠে আসার জায়গাটা, সেটাও বন্ধ করতে পারবে এবং বিজেপি নিজের পছন্দের প্রার্থীকে মুখ্যমন্ত্রী হিসেবে করতে পারবে। এটা একটা কথা। আরেকটা কিন্তু জগদীপ ধনখড়ের শেষ দিনটা যদি তুমি লক্ষ্য করো, দেখবে কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গেকে তিনি বলতে দিয়েছেন কোন বিষয়ে, পেহেলগামে যেটা এত বড়, তারপরে যে এই সন্ত্রাসবাদীরা ধরা পড়েনি সেই বিষয়ে মল্লিকার্জুন খাড়গেকে বলতে দিয়েছেন। এবং আরেকটা ঘটনা হচ্ছে, তিনি একজন বিচারপতি বর্মার ইমপিচমেন্টকে গ্রহণ করেছেন। আমি এই পয়েন্টটাতেই আসতে চাইছিলাম। কেন বলতে চাচ্ছি, দেখো দুটো জায়গা, এটা লোকসভায় আনার ইচ্ছে ছিল বিজেপির, ট্রেজারি বেঞ্চ থেকে প্রচন্ড বিক্ষোভ, জায়গায় রাজনৈতিক হাত ফসকে গেছে, সেই জন্যই রাজনৈতিক যেন জায়গাটা ধরে রাখতে পারে, তাই এই সম্ভাবনাটা বেড়ে গেছে। না, জগদীপ ধনখড় বুঝতেই পেরেছিলেন, দেখো তুমি যদি তাকে সেই জায়গা থেকে সরিয়ে দাও, যেই জায়গা থেকে তার ইচ্ছে যদি না থাকে, ধরে নিলাম আমি বলছি, তাহলে না হলে তো এই কাজটা হয় না। শেষ দিন তিনি যেটা করেছেন, তিনি কিন্তু অরিজিনাল একজন রাজ্যসভা চেয়ারম্যান হিসেবে যা করার তাই করেছেন। ইমপিচমেন্টের জায়গাটা দ্বিতীয় মল্লিকার্জুন খাড়গেকে তিনি বলতে দিয়েছেন। এবং কোন যে বিষয়ে, দুটো বিষয়ে, আরেকটা আছে ট্রাম্পের মধ্যস্থতা, এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা অঞ্জন। মানে তুমি ভাবো যে লোকটি যদি ইচ্ছে করেই এখান থেকে সরে যেতেন, তাহলে এটা বোধহয় হতো না। মানে এই দুটো জায়গা আমার মনে হচ্ছে, এক নিশান্ত কুমারকে আটকে দেবার চেষ্টা, এবং ওনার বয়স হয়ে গিয়েছে, এবং নিশীথ কুমার তো বরাবরই একটা মজার পলিটিশিয়ান, যে তিনি তো থাকতে চান মসনদে, তিনি যদি ওই গদি পেয়ে যান তাহলে কোনোভাবে অন্তত কম্প্রোমাইজ একটা করতে পারে, এবং বিজেপি তার নিজের পছন্দের প্রার্থীকে বিহার। আমি রুবিদির কাছে আসবো। আমি শুধু একটা পয়েন্ট একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দেবো, তা হলো এই যে ইমপিচমেন্ট, এই ইমপিচমেন্ট নিয়ে কিন্তু সংবিধানের রীতিমতো ধারা রয়েছে। আমি যদি খুব ভুল না হই, ভারতীয় সংবিধানে 124(4) এবং 218 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে অপসারণের জন্য সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনা যেতে পারে, এবং ঠিক সেখান থেকেই প্রাথমিকভাবে সংসদের উচ্চকক্ষ তথা রাজ্যসভায় কমপক্ষে 50 জন সদস্যের স্বাক্ষর প্রয়োজন হয়, এবং আর লোকসভার প্রয়োজন হয় 100 জনের স্বাক্ষর। আর ঠিক সেখান থেকেই কোনো এক জায়গায় কি বিভ্রান্তি বাড়ছিল রুবিদি? না না, এরকম কোনো ব্যাপার নেই। যে জাস্টিস বার্মাজির কথাটা বললেন, দেখুন এই বিষয়ে উনি কথা বলতে দেবেন না কেন? রাজ্যপাল নিশ্চয়ই কথা বলতে দেবেন। স্পিকার এই সময় কিছু করার নেই, কারণ 63 জনের স্বাক্ষর ছিল এমপির, তো সেখানে উনি কথা বলতে দিয়েছেন। এখানে কোনো পলিটিক্স এর কিন্তু কোনো ব্যাপার নেই। এটাকে জোর করে কেন পলিটিক্স এ আনা হয়েছে, কেন রাজনীতির মধ্যে আনা হচ্ছে, আমি বুঝতে পারছি না। উনি সত্যি কলেজিয়াম সিস্টেমকে মানেন? অত্যন্ত রেসপন্সিবল মানুষ ছিলেন। দেখুন, আমরা সব মানবো, অবশ্যই মানবো। এবং আজকে দেখুন আজকে যে বিষয়টা গিয়ে দাঁড়িয়ে গেছে, দেখুন আজকে উনি অ্যাডভাইজার কমিটি নিয়ে বৈঠক ছিলেন, এত একটা মানে ইম্পর্টেন্ট একটা বৈঠক। উনি আজকেই এরকম ভাবে, উনি নিশ্চয়ই শারীরিক ভাবে উনি ইস্তফা দিয়ে দিতে পারতেন না। উনি বারবার করে বলছে আমি শারীরিক ভাবে অসুস্থ। এখানে উনি অসুস্থই, না হলে উনি এই জায়গাটা, এরকম একটা রেসপন্সিবল মানুষ হঠাৎ করে গিয়ে ইস্তফা দিয়ে দেওয়ার মতো লোকই না উনি। ওনার অনেক থ্রেটনিং এসছে, অনেক রকম সমস্যা এসছে, এবং ওনাকে একটা সভা থেকে এরকমও বলা গেছে যে আমার এগেইনস্টে অনেকে অনেক কিছু বলে, অনেক রকম কথা বলে, কিন্তু আমি কিন্তু 27-এর আগে এখানে ছাড়ছি না। এই কথা উনি বলেছে, আমি আমার সময় মতোই ইস্তফা দেব, এই কথাই উনি বলেছিলেন। সেই ভদ্রলোক হঠাৎ করে যখন ইস্তফা দিয়েছেন, তো সেটা তো বুঝতে হবে উনি শারীরিকভাবে ভীষণ অসুস্থ। এটা বুঝতে হবে আমাদেরকে। এখানে পলিটিক্সের কোনো জায়গা নেই। আপনি এক প্রকার জাস্ট উড়িয়ে দিলেন এই বিষয়টিকে, বিচারপতি বর্মা এবং তার সঙ্গে সঙ্গে কলেজিয়াম সিস্টেম এবং অন্য এক জায়গায় রাষ্ট্রপতি কিংবা রাজ্যপালের সাইন করার বিষয়টিকেও আপনি এক প্রকার উড়িয়ে দিলেন। আমি মেনে নিচ্ছি। আমি অনিন্দ্যবাবুর কাছে যাবো। অনিন্দ্যবাবু,
আমি বেশিক্ষণ নেব না। আমার খুব ভালো লাগলো রুবি দেবী যে কথাটা বললেন, ওনাকে অনেকবার উপরাষ্ট্রপতিকে অনেকবার হুমকি শুনতে হয়েছে এবং উনি সেটা স্বীকার করে নিলেন। তার মানে কি একটু বেশি আমি জানি না, এটা অপোজিশনের থেকেই হতে পারে। কেন শুধু মিমিক্রি করেছে যারা, তারা কোনো হুমকি দেয়নি, এটা হতে পারে। নানা রকম সমস্যা হতে পারে। হুমকি বললেন, উনি বললেন যে উনাকে অনেক হুমকি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আপনার যুক্তিটা কোনো এক জায়গায় একটু ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে। কেন আমি বলি, একটু বুঝিয়ে দিই আপনি কেন এই যুক্তিটা ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে, সেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছে। তার কারণটা হলো এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যেমন মিমিক্রি করছেন, আপনারা সেটাকে বলছেন মিমিক্রি কিংবা পোস্টারটাকে কি আমি সমর্থন করি, কোনো এক জায়গায় তার মানে আপনারা সমর্থন করেন কিংবা করতে নাও পারেন, সেই বিষয়ে আমার কিছু বলার নেই। কিন্তু মূল প্রশ্ন, বিরোধী শিবিরদের বারংবার যে বিষয়ে অ্যালিগেশন এসছে, রাজ্যসভা হোক বা লোকসভা হোক, বিভিন্ন ক্ষেত্রে বিরোধী শিবিরকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয় না। থ্রেটনিং যদি আসে তাহলে তো শিবির থেকেই আসবে, বিরোধী শিবির থেকেই আসবে, যে বলতে দিচ্ছে না বলে থ্রেটনিং আসবে। শাসক শিবির থ্রেট করবে, শাসক শিবির বলতে দিচ্ছে শাসক শিবিরকে, তা সত্ত্বেও থ্রেট করবে, এটা কেমন ব্যাপার? গণতন্ত্রের নিয়ম হচ্ছে, আমি বলিনি আপনি বিভিন্নভাবে থ্রেটনিংয়ের সম্মুখীন হতে হয়েছে। সেই ব্যক্তি হঠাৎ করে ইস্তফা দিয়ে দেবে কারণ প্রেসার, এটা হতে পারে, কোনদিন সম্ভব না। উনি অত্যন্ত রেসপন্সিবল পারসন ছিলেন, আমরা এখনো ওনাকে রেসপেক্ট করি এবং আমরা চাই পুনরায় উনি যেন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে ফিরে আসেন। আপনার সময় বলবেন, আপনি আপনার সময় বলবেন। অঞ্জন, আমি একটা কথা বলি, আমি বলার সুযোগ দেবো। রুবিদি একটা বলার রসদ দিয়েছে আপনাকে, রুবিদি একটা বলার রসদ দিয়েছে। রুবিদি, আমি বলছি, আপনি বলছেন যে আমি বলার সুযোগ দেবো, আমি অবশ্যই জাতীয় দল হিসেবে কেন, আপনাকে আঞ্চলিক দল হলে পরেও আমি সুযোগ দিতাম নিশ্চিন্তে। কিন্তু আমি বলছি যে রুবিদি, আমার শুধু একটাই বিষয়, তাহলে আপনি এক্ষুনি বললেন যে আবারও যেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ আনন্দ বোসকে আপনার পছন্দ হচ্ছে না? না না, এরকম কোনো ব্যাপার নেই। উনিও ভদ্রলোক ছিলেন এবং ওনাকে আমার খুব পছন্দ ছিল এবং উনি যে বিষয়গুলো তুলতেন, উনি যে কথাগুলো বলতেন, এবং তৃণমূল এত মানে কি বলবো, এত রকম ভাবে থ্রেটনিং করেছে, এত রকম ভাবে ওনাকে মানে অবজেকশন জানিয়েছে, বিশেষ করে উনি সঠিকভাবে কাজই করতে পারেনি। উনি খুব 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 সিনসিয়ার লোক, খুব ভদ্রলোক ছিলেন, এটাই আমরা বলবো। গণতন্ত্রের বিরোধিতা করবে, এটা নিয়ম, কিন্তু উপরাষ্ট্রপতিকে সে কারুর মানে বিরোধী আসনে বসে থ্রেট করতে পারে না। উপরাষ্ট্রপতিকে থ্রেট করা যায় না। উনি বলছেন থ্রেট করেছেন, বিরোধীরা থ্রেট করেছেন, তার মানে ওনাকে থ্রেট করা হয়েছে। মল্লিকার্জুন খাড়গেকে বলার সুযোগ দেওয়ার জন্য মল্লিকার্জুন খাড়গেকে বলার সুযোগ দেওয়ার জন্য থ্রেট খেয়েছে। আমরা বলতে পারবো না, উনি বলতে পারবেন। না, আমি তো বলছি না মল্লিকার্জুনই থ্রেটনিং করেছে, ওনার আমরা তো বলছি না, নানা রকম ভাবে ওনার এগেইনস্ট, এটা উনি বলেছেন। আমি একটু জাতীয় কংগ্রেসকে বলার সুযোগ দেবো। রতনবাবু বলুন। দেখুন, যে ধনখড়ের মতো একজন সিনিয়র 14তম উপরাষ্ট্রপতি ছিলেন, আমি একটু আমাদের বাঙালি আবেগ নিয়ে তো চলছে সব জায়গায় সব কথা, আমি একটু এক প্রসঙ্গে একটু বাঙালি আবেগটাকে একটু জুড়ে দিই। কারণ আপনি দেখবেন যে হ্যাঁ, সোমনাথ চট্টোপাধ্যায় 2004 সালে থেকে 2009 সাল পর্যন্ত তিনি স্পিকার পদে ছিলেন। তিনি ছিলেন 14তম লোকসভার স্পিকার। 2008 সালের ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তিকে কেন্দ্র করে সিপিএম পার্টি ইউপিএ সরকারের কাছ থেকে সমর্থন টেনে নেয়। সোমনাথ চট্টোপাধ্যায় বলেছিলেন স্পিকারের পদটি একটি অরাজনৈতিক এবং নিরপেক্ষ পদ। স্পিকার হিসেবে তার প্রধান কাজ হলো সংবিধান এবং সংসদীয় নিয়মাবলী বজায় রাখা। তিনি মনে করতেন স্পিকার পদকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। তিনি বহিষ্কৃত হন পার্টি থেকে 27 জুলাই 2008। তিনি স্পিকার পদের মেয়াদ শেষ করেন 2009 সাল পর্যন্ত। এই সিদ্ধান্তকে সংসদীয় গণতন্ত্রের স্পিকারের পদের নিরপেক্ষতা বজায় রাখার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে থেকে গেছে। অঞ্জনদা, পাশাপাশি আজকের যে ঘটনা, গতকালকের ঘটনা,
হ্যাঁ, গতকালকের যে ঘটনা সেটাও একটা দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে, যেটা বাঙালি করতে পেরেছে সেটা অন্য কোনো আমি সাম্প্রদায়িক মেরুকরণের কথা বলতে চাই না, ভারতবর্ষের সমস্ত মানুষকে সম্মান দিয়ে বলতে চাই, বাঙালি আবেগকে যখন যখন এরা সবাই তুলে ধরছে, তো আমি সোমনাথ চট্টোপাধ্যায়ের বাঙালি আবেগটাকে এখানে তুলে ধরলাম, যে এমন একজন বাঙালি আমরা পেয়েছিলাম যে তার মেয়াদ শেষ করেছিল, তিনি অসুস্থ, তার কথাও বলেননি, আর সত্যিকারের অসুস্থ হয়েছিলেন কিনা সেটাও বলেনি, কিন্তু পাশাপাশি আজকে জগদীপ ধনখড়কে দেখলাম সুস্থভাবে এলেন, হঠাৎ অসুস্থ হয়ে তিনি তার অসুস্থতার কারণ দেখিয়ে চলে গেলেন। একটাই কথা বলবো, ওনার মেডিকেল অ্যাডভাইজার কমিটি কথা বলেছে ভারতবর্ষের ইতিহাসে পার্লামেন্টে অঞ্জনদা একটা দৃষ্টান্তমূলক অধ্যায় হিসেবে আমি মনে করি থেকে যাবে, কারণ উনি 2022 সালে স্পিকার পদে এসেছিলেন, আজকে 2025, আর তো কটা সময় ছিল মাত্র, কিন্তু না জানি কোন কারণে অসুস্থ হয়ে গেলেন, ভগবান উপরওয়ালা ছিলেন। আমি আবারও বলছি না, রুবিনি যেটা বললো বারবার অসুস্থ, আরো একবার আপনাকে মেনশন করে দিচ্ছি, আমরা যেটা জানতে পারছি যে তিনি বেশ কয়েকদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন, মার্চের বুকে ব্যথা নিয়ে তিনি দিল্লির এমসেও কিন্তু ভর্তি হয়েছিলেন। আরো একটা বিষয় যেটা জানতে পারছি যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে তাকে চিকিৎসা করানো হয়েছিল, উনি অসুস্থ ছিলেন রতনবাবু। না ঠিক আছে, উনি পদত্যাগ করেছেন, ঠিক আছে, এই ব্যাপার নিয়ে আমাদের বলার কিছু নাই, তবে আমরা চাই যদি উনি সুস্থ মনে করেন তাহলে উনি ফিরে আসুন, ওনার সম্মানের পথটা যেন মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমাদের অনুরোধ থাকবে, এরকম একজন ব্যক্তি যেন তার মেয়াদটা সম্পূর্ণ করতে পারে। এখন তো অনেক উন্নত হয়েছে চিকিৎসা ব্যবস্থা, সেগুলো যদি আরেকটু উন্নত চিকিৎসা পেয়ে। অঞ্জন, এটাই আমাকে অবাক করছে যে কংগ্রেস যে মহা অভিযোগ নিয়ে এসেছিল জগদীপ ধনখড়ের এগেইনস্টে, তারা এখন সুনাম করছে, রাজনীতি করার চেষ্টা করছে, সেটা একদম পরিষ্কার। একজন অসুস্থ ব্যক্তিকে নিয়েও করছে, যখন উনি সুস্থ ছিলেন তখনও করছে, এটা সত্যি খুব অবাক করছে। কখন কিভাবে কি কথা বলে কোনো ঠিক নেই। কংগ্রেস কোন রাজনৈতিক দলের কোন নেতা নেত্রীকে কখনোই অসম্মান করেনি আর করে না। কংগ্রেস সে তো আমরা একটু আগে ট্রাইব টিভি চ্যানেলে একটু আগেই দেখানো হয়েছে, সেখানেই আমরা দেখতে পেয়েছি। যারা আছেন তাদের কথা শুনবেন, কখনো এরকম বলে না। আপনি মনে হয় ক্লিপিংটা দেখেননি, আপনি হয়তো ইতিমধ্যেই একেবারে ভুলে গিয়েছেন। জয়দেব ঘর, রাজনৈতিক বিষয়। জয়দেব বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। অন্তিম লগ্ন হলো, কোনো অসুবিধা নেই। আমি শুধুমাত্র একটা বিষয় জানতে চাইছিলাম, তা হলো ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়, গতকালই এই খবর আমরা ব্রেক করেছিলাম ট্রাইব টিভি বাংলা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক জল্পনার যে বিষয় সেটাকে উস্কে দেওয়া হচ্ছে বিরোধী শিবিরের পক্ষ থেকে, কি বলবেন? কালকে রাত্রে আমিও আপনাদের সঙ্গে ট্রাইব টিভিতে দেখলাম এবং দেখে ভাবলাম যে ওনার আরোগ্য কামনা করলাম মনে মনে, এবং চাইলাম যে উনি যখন শারীরিক কারণ দেখিয়ে উনি অসুস্থ হয়েছেন, তো সেক্ষেত্রে ওনার দ্রুত আরোগ্য ফিরে আসুক। কিন্তু মনের ভেতরে কোথাও খচখচ করছিল, পশ্চিমবঙ্গে ভোট, বুঝতে পারলাম না, মানে শারীরিক অসুস্থতার জন্যই তো উনি পদত্যাগ করেছেন, সেই জন্য আমি ওনার আরোগ্য কামনা করলাম। কিন্তু মনে কোথাও একটা খচখচ করছিল, পশ্চিমবঙ্গে ভোট এসে গেছে, পশ্চিমবঙ্গের উনি পুরনো একজন, মানে জানা আমাদের অতীতটা, পশ্চিমবঙ্গে কি বিজেপি ওনাকে ব্যবহার, তারপরে ভাবলাম না, উপরাষ্ট্রপতি এখানে আসবেন না, তাতে ওনার পদমর্যাদাটা নষ্ট হবে, ওনার শরীরটাই খারাপ। কিন্তু আজকে সকালে আবার আপনাদের টিভিতে ব্রেক করলাম কি ওনাকে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে এবং রাজনাথ সিং এর ঘরে সই করিয়ে নেওয়া হয়েছে। এ তো মহাবিড়ম্বনায় পড়লাম। ওনার মতন মানুষ, আনুগত্যে ভরা মানুষ, যে বিজেপির লয়ালিস্ট লোক, একজন রাজ্যপাল থেকে যা ওনার উত্তরণ, সেখানে হঠাৎ ওনাকে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার যে কারণ এলো সামনে মিডিয়াতে, সেটা দেখে কিন্তু আমিও মহাবিড়ম্বনায়, আমার সমস্ত অ্যানালিসিস গুলিয়ে পাক হয়ে যাচ্ছে। আমি কোনো সূত্র মেলাতে পারছি না যে কেন ওনাকে সাদা কাগজে সই করিয়ে ওনার থেকে নেওয়া হলো, মানে মুচলেকার মতন, বা ওনাকে বাধ্য করা হলো কেন পদত্যাগ। জানি না এটা সত্যি না মিথ্যে, কিন্তু যে জল্পনার কথা আপনি বলছেন সেটা একমাত্র নিরসন উনিই করতে পারেন। উনি জানেন একটা জল্পনা চলছে, উনি সর্বসমক্ষে একটা বিবৃতি দিয়ে দিয়েছেন। এই নিউজটা আমরা কোথাও দেখিনি যে ওনাকে সাদা কাগজে সই করেছে। আপনি ক্লিপিং দেখাতে পারবেন? আপনার কাছে কি প্রমাণ আছে? আপনি কি বলছেন? আপনি কি বলছেন? কি আপনি জানেন কি বলছেন? পাঠান, প্লিজ পাঠান, দেখান কোন সাদা কাগজে উনি সই করেছেন। আচ্ছা 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 আচ্ছা
আপনারা মামলা করুন। বিস্ফোরক বিষয় এসছে সামনে, অত্যন্ত বিস্ফোরক বিষয়। আমি আসবো, এই পয়েন্টে আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক জল্পনা, সেটার মধ্যে ক্রমাগত বিরোধী শিবির শিলমোহর দিচ্ছে, তার বলার অবকাশ থাকে না। রবিদি, একটা বিষয় তো খুব সত্যি কথা, আমি বলছি ইমপিচমেন্ট থেকে শুরু করে বর্মার কেস থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে আপনারা একটু হলেও ব্যাকফুটে পড়ছেন, সেটা আপনারা স্বীকার করতে চাইছেন না, কিন্তু প্রশ্ন আরেকটি জায়গাতেও রয়েছে রবিদি। তা হলো ইতিমধ্যে রাষ্ট্রপতি কিংবা রাজ্যপালের যে বিল সাইন করা, যে কোনো আইন পাশ করার ক্ষেত্রে, সেটাকে কি আপনারা সমর্থন করছেন? যদি সমর্থন করেন তাহলেও সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কন্ট্রাডিক্ট করছে, কি বলবেন? একটা কথা শুধু বলবো যে কোনো মানে কোশ্চেন যখন আসে বিপক্ষের পক্ষ থেকে, যে কোনো ইস্যু নিয়ে যখন কথা হয়, সরকার পক্ষ খুব সুন্দরভাবে তার আনসার দিয়েছে এবং যথাযথ প্রমাণ সহকারে আনসার দিয়েছে। তো সুতরাং এটা নিয়ে কোনো সমস্যার কথাই নয়। বিরোধী শিবির তো বারংবার এই কথাটাও বলেন যে বিরোধী শিবির তো বারংবার বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অব্দি একটিও সাংবাদিক বৈঠক করেননি, কোনো প্রেস কনফারেন্সের সঙ্গে কাকে দেখা যায়নি, সেই বিষয়ে কি বলবেন? সেটা তো সে কি করবে সেটা তো আর আমরা বলতে পারবো না, সেটা হয়তো তিনি করেন না, এটা প্রত্যেকেরই একটা একটা সাইন থাকে, উনি করেন না, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে তো আমরা কিছু বলতে পারি না। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ব্যাপার কি? প্রধানমন্ত্রী তো দেশের প্রধানমন্ত্রী, এক্স্যাক্টলি তাই, সবাইকে সবকিছু করতে হবে, সব প্রধানমন্ত্রী যেভাবে চলেছে সেভাবেই তাকে চলতে হবে, কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই। ওনার যখন যেটা উত্তর দেওয়ার, যখন যেটা বলার, সেটা উনি বলে দেয়, কোনো অসুবিধা নেই। এখানে ওনাকে প্রেস কনফারেন্স করেই সবকিছু করতে হবে, আগে থেকে ঘটা করে কিছু বলে করতে হবে, উত্তর দেওয়ার সেটা সঠিকভাবে উত্তর দিয়ে দেয়। শুনুন, ভারতবর্ষ আজকে এতটা বিকশিত জায়গায় চলে গেছে না, বিকশিত ভারতের দিকে চলে গেছে না, এটা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন করাই উচিত না। নরেন্দ্র মোদী আজকে বলে সত্যিই তো যাচ্ছে। কি বলছেন অনিন্দ্যবাবু, কি বলছেন? কোথায় বিকশিত? আমার বক্তব্য অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষ, অর্থনৈতিক স্ট্র্যাটেজির দিক থেকে ভারতবর্ষ কোথায় আছে বলুন না। ফিসকাল ডেফিসিট জানেন? ফিসকাল ডেফিসিটের অবস্থা কি? একটা বিকশিত বলছে কিছু সংখ্যক লোক, তারা বড় লোক হচ্ছে, কত আনএমপ্লয়মেন্ট হচ্ছে, আপনার হিসেব আছে? আরে আপনাদের হিসেব আপনারা রাখুন, মানুষ না খেতে না ঘুমোয়, হিসেব আমরাও জানি আপনাদের এমপিতে দাঁড়িয়ে ছিল দেবাংশুর বাবা গুজরাটে চাকরি করে, পরিযায়ী সুরক্ষিত বাঙালি ওখানে। বিশ্বাস করুন, আপনারা অনেক কিছু বলেন কিন্তু তার কোনো প্রমাণ নেই। ভারতবর্ষ অনেক এগিয়েছে, ভারতবর্ষ বিকশিত ভারতের লক্ষ্যে এগোচ্ছে এবং এটা দেখে আপনাদের গর্ব হওয়া উচিত। আর বিকশিত ভারত যদি না দেখতে পারেন, আমার মনে হয় আপনার ভারতবর্ষ আমি আমার কথা রেখেছি। রবি ম্যাডামকে দেখিয়ে দিন। রবি ম্যাডাম যেন অতি অবশ্যই এই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে কোর্টে মামলা করে। রবি ম্যাডাম, আপনার কাছে অনুরোধ করব এই ব্যাপারটা যেন আপনি অবশ্যই কোর্টে মামলা করেন ওই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। পরিষ্কার ভাবে লিখেছে, আপনারা দেখে নিন। কোন সংবাদ মাধ্যম কি লিখেছে সেটা জানা আমার এভিডেন্স দরকার আছে, বলুন কোথায় আছে? দেখো, ওরা এভিডেন্স ছাড়া লিখেছে তো, তাহলে ওকে মামলা করতে হবে না? ওরা এভিডেন্স ছাড়া এটা লিখে দিয়েছে, এত বড় কথা। আরে আমার কথা তো নয় এটা, রুবিদি, এটা আমার কথা তো নয়। একটা যদি এই রকমের কথা তারা প্রত্যেকটা সংবাদ মাধ্যমে এটাও দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চোর, তার মানে উনি চোর। মমতা বন্দ্যোপাধ্যায় চোর কোন সংবাদ মাধ্যমে দেখিয়েছে? কোন সংবাদ মাধ্যমে দেখিয়েছে? আরে চোরই দেখাচ্ছে হিসেব মতো। আমরা বিভিন্ন দিকে ডাইভার্ট হচ্ছে। আমি একেবারে অন্তিম লগ্নের দিকে রয়েছে। এবার প্রত্যেককে আমার কাছে একেবারে সময় কম, আমি প্রত্যেককে 1 মিনিট করে এবার স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ দেবো রতনবাবুকে। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। আসছি রতনবাবু। অঞ্জনদা, আমরা জাতীয় কংগ্রেস ভারতবর্ষের যে সংবিধান, গণতন্ত্র, এটাকে আমরা রক্ষা করে চলেছি, আগামী দিনেও চলবো। এখানে একটা কথা বলতে চাই যে ম্যাডাম সোনিয়া গান্ধী, তিনি কিন্তু এত বড় মানে স্বার্থ ত্যাগ করেছিলেন, আমরা সবাই জানি যে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন,
কিন্তু তিনি প্রধানমন্ত্রীর মতো পদ তিনি হতে চাননি, তিনি ডক্টর মনমোহন সিংকে সেই পদে বসিয়েছিলেন। এই ইতিহাস জাতীয় কংগ্রেসের আছে। জাতীয় কংগ্রেসের এই ইতিহাসও আছে যে জাতীয় কংগ্রেসের যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা কিন্তু গুলিতে এবং বোমেও কিন্তু মারা গেছেন। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমরা শুধু বলতে চাই যে আমরা ভেবেছিলাম যে অটল বিহারী বাজপেয়ীর পরে প্রধানমন্ত্রীর আসনটিতে বসার যোগ্যতা ছিল লালকৃষ্ণ আডবাণীর, কিন্তু দেখলাম আমরা গুজরাট থেকে তিনি কিন্তু নরেন্দ্র মোদী সেই আসনে বসতে, উনি যাদের খুশি বসাতে পারেন। ঠিক সেরকম ভাবে একটা স্পিকার পদের মতো একটা এত সম্মানের পদ তিনি শেষ করতে পারলেন না শারীরিক অসুস্থতার কারণে। জগদীপ ধনখড় বাবু তিনি সুস্থ থাকুক, ভালো থাকুক, এই নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শুধু বলবো যে উনি সুস্থ থাকুন, হ্যাঁ, কিন্তু একটা ইতিহাসের একটা অধ্যায় শেষ হলো আজকে মনে হচ্ছে। আমার এই ব্যাপারটা ভেবে সত্যি খুব ভালো লাগছে। একেবারে রতনবাবু প্রথম কথা শুরুতেই জগদীপ ধনখড়ের সঙ্গে কংগ্রেসের একটা সংযুক্তকরণ করে ফেলেছিলেন, তারপরেই রতনবাবু অত্যন্ত আপ্লুত, এবং আপ্লুত বলাটা ভুল, আমি ভুল শব্দবন্ধ ব্যবহার করলাম, মর্মাহত। আমি অনিন্দ্যবাবুর কাছে যাবো। অনিন্দ্যবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। প্রথমত কথা বলি, এই যে বিজেপি বলে না বিকশিত ভারত, যে দেশে 80 কোটি লোক রেশনের উপর নির্ভরশীল, সে দেশে বিকশিত জগদীপ ধনখড় নিয়ে বলুন না, জগদীপ ধনখড় নিয়ে বলুন প্লিজ। বলছি আরো দিন দিন আরো দেশটা নিচের দিকে যাচ্ছে। কেউ যদি ভালো কাজ করতে যায়, কাউকে যদি কোনো কথা বলার অধিকার দিতে যায়, তাকে বসিয়ে দেওয়া হয়। আজকে পেহেলগাঁওর মতো ঘটনাতে আমরা কথা বলতে পারি না, আমরা জিজ্ঞাসা করতে পারি না, তাহলে দেশদ্রোহী হয়ে আমরা জেলে যেতে হয়, সাধারণ মানুষকে জেলে যেতে হয়। আর আজকে যে মল্লিকার্জুন খাড়গে যে কথা বলেছেন, সেটা নিঃসন্দেহে সবারই কথা আমাদের, যে কোথায় গেল সেই আমাদের জঙ্গিরা। আমাদের বাক স্বাধীনতা হস্তক্ষেপ করা যায় না, কিন্তু যারা করছে আর কটা দিন করে নি, তারপর দেখা যাবে কি হয়। দেশ আমাদের সুরক্ষিতই থাকবে। দেশ আমাদের সুরক্ষিত থাকবে কিভাবে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ইন্ডিয়া জোট আছে, ইন্ডিয়া জোটের জন্যই থাকবে। হ্যাঁ, বেশ। অনিন্দ্যবাবু, শুধুমাত্র আমি একেবারে অন্তিম লগ্নে দিয়ে যাচ্ছি, তাই আমি বেশি কথায় যেতে চাইছি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল 21-এর মঞ্চ থেকে বলেছে আইটি সেক্টরের দিক থেকে নাকি আমাদের রাজ্য 1 নম্বরে রয়েছে। আমি একটু আপনাকে বলবো প্লিজ এটা ভেরিফাই করে দেবেন যে এই যে বক্তব্যটা তিনি রেখেছেন আদৌ কতটা সঠিক, তারপর বাঙালি প্রধানমন্ত্রী দেশে যাবে কিনা। আমি এখানে সরাসরি রুবিদির কাছেই আসবো। রুবিদি, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড বলুন। দেখুন, উনি অত্যন্ত একটা ফেক ভিডিও দেখিয়েছে। আপনাকে যেটা দেখিয়েছেন ওটার আপনি সত্যতা যাচাই করবেন, তবেই আপনারা দেখাতে পারবেন। আমার মনে হয় না কোনো ন্যাশনাল সঠিক চ্যানেল এরকম জিনিস দেখাতে পারে, আর এটা দেখাতে পারে না। উনি কিভাবে দেখাচ্ছেন আমাদের জানা নেই। এবং আজকে যে সিচুয়েশন যেটা হয়েছে, এটা তো আমরা খুবই মর্মাহত। দেখুন, উনি এত রেসপন্সিবল একজন পার্সনকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে উনি পুরো টার্মটা কমপ্লিট করতে পারেনি, সেটা নিয়ে আমরা সত্যি মর্মাহত। এবং আজকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যে আগামী দিনে যিনি আর কি উপরাষ্ট্রপতি হিসাবে আসছেন, তিনি কিন্তু একটা বার্তা আর কি সকলের জন্যই দিয়ে দিচ্ছি, তিনি কিন্তু তার পুরো টার্মটাই থাকছে। অনেকের এটা কনফিউশন ছিল, একজন আমাকে এক্ষুনি প্রশ্নও করেছে দিদি উনি কি পুরো টার্ম থাকছে, এবং হ্যাঁ, উনি আগামী আবার পুরো টার্মটাই থাকবে, যিনি আগামী উপরাষ্ট্রপতি হবেন পুরো টার্মটাই থাকছে। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে ভারতবর্ষ এগিয়ে গেছে, সেই নিয়ে কোনো দ্বিধাবোধ নেই। এবং এটাও সত্যি, এই যে জয়দীপদা যেটা বললেন যে মুখ্যমন্ত্রীর বিষয়টা একদম ঠিক বলেছেন। মুখ্যমন্ত্রী যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে, চুরি করছে, এবং তার যে লোকরা আছে তারা যে ধর্ষক, এবং তারা যে রেশন থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, বালি থেকে শুরু করে সবকিছু নিয়ে দুর্নীতি করছে, চুরি করছে, সেটা সব নিউজ চ্যানেলে দেখাচ্ছে, বিশ্বাস করুন। আমি জয়দেববাবুর কাছে যাব। জয়দেববাবু, আপনার একটা সমস্যা হচ্ছে এখন, না প্লিজ আমরা একেবারে অন্তিম লগ্নে দিয়ে যাচ্ছি, প্লিজ জয়দেববাবু। প্রশ্নটা বলুন একটু। রুবিদির ভাষণ শুনে সব ভুলে গিয়েছে। আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে, যখন একটা সর্বভারতীয় এবং একটা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে তারা সাহস করে এই খবর ছেপেছে, বার করেছে, দিয়েছে, তার প্রমাণ আপনাকে আমি পাঠিয়েছি। রুবিদিরই মাধ্যমের বিরুদ্ধে মামলা করে তারা কি করে এটা বার করেছে সেটা বার করা, আমাকে দাগিয়ে দেওয়া
বা আমাকে ঝুলিয়ে দেওয়ার কোনো অবকাশ থাকে না। অতএব রুবি ম্যাডামের উচিত, যে সংবাদ মাধ্যমে এটা বেরিয়েছে যে জগদীপ ধনকরের কাছ থেকে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে, ইস্তফার আগে বারবার তাকে রাজনাথের অফিসে ঘিরে মিটিং এ নিয়ে রহস্য দেখা দিয়েছে, এত বড় আর্টিকেল বেরিয়েছে, সেটাকে তো আপনাকে ভেরিফাই করতে হবে এবং সে সত্যি বলছে না মিথ্যে বলছে আমাদের কাছে তুলে ধরতে হবে। আমরা তো সংবাদ মাধ্যমে যা দেখেছি তাই বলেছি, এটা তো আর আমার কোনো সোর্স নয়, আমার তথ্যসূত্র মলমূত্র নয়, এটা একটি সংবাদ মাধ্যম বলেছে, আমি আপনাকে বলে দিলাম এটা সত্যি না মিথ্যে আপনারা যাচাই করে নিন। এবং আপনি একজন সচেতন নাগরিক হওয়ার জন্য এটা আপনার খেয়াল রাখা উচিত। আপনি ফেক নিউজ দেখাচ্ছেন না সঠিক। সুকান্ত বাবু, প্রথম তো আলোচনা যেটা হচ্ছে, উনি কিন্তু স্পিকার না, প্রথম কথা উনি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। এবার ঘটনা হচ্ছে যে তার আগে দুটো জিনিস, একটা হচ্ছে সরকারি একটা নির্দেশনা হয়েছিল, মানে উনি যেদিন ইস্তফা দেন ঠিক তার আগের দিনই যে তিনি জয়পুর যাচ্ছেন, এটা নিয়েও একটু সন্দেহ বাড়ছে যে হঠাৎ অধিবেশনের মাঝখানে তিনি জয়পুর চলে যাবেন, এটা কিন্তু সরকারের ইয়েতে রয়েছে, এটা কোনো ফেক নিউজ নয়। এবার 2 নম্বর কথা, আমি নিশান্ত কুমারের কথা বললাম, বিহারের নির্বাচন বললাম, আরেকটি বিষয়ে বিজেপি যেটা চেষ্টা করছে সেটা কিন্তু মানে নীতিশ কুমারের রাস্তাটা পরিষ্কার করা, কারণ বিহারের মসনদে নীতিশ কুমার কাউকে ছাড়বে না যদি সে সেই পদটি না পায়। এবার দ্বিতীয় কথা যেটার মধ্যে আসতে চাইছি, যে জগদীপ ধনকর ভালো কি খারাপ সেটা অন্য বিষয়, তবে তিনি শেষ মুহূর্তে একটা অন্তত উদাহরণ তৈরি করে গেলেন যে সংসদীয় রাজনীতিতে বিরোধী দলের জায়গা রয়েছে, মল্লিকার্জুন খার্গেকে যে সুযোগটা তিনি দিয়েছেন, এবং সে বিষয়ে তিনি মানে সেটা কিন্তু অনেক আগে থেকে অনেকে, সোমনাথ বাবু চেষ্টা করেছিলেন, কিন্তু উনি যে শেষ মুহূর্তে যেটা করলেন তার মাধ্যমে নিজের জায়গাটা প্রতিষ্ঠিত করলেন যে আমি যাবার জন্য নই। এবং এটাও শোনা গেছে, এটা আমার কথা নয়, সংবাদ মাধ্যমের কথা, সারা ভারতবর্ষের নাম করা, যে তিনি কয়েকদিন খুব মন মরা ছিলেন। যাবতীয় সম্ভাবনা জানি না কি চলছে, বাট আপনাদের প্রত্যেককে আমাদের অনেক ধন্যবাদ রাখি বাংলা আসার জন্য, সব থেকে অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকে সেশন শেষ করবো, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এই তরজা চলতেই থাকবে, কিন্তু জগদীপ ধনকর ঠিক কেন ইস্তফা দিলেন এটা নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে। পরবর্তীকালে নীতিশ কুমারের পদ সত্যি পরিষ্কার করার চেষ্টা চলছে কিনা এটাও যেমন একটা বড় প্রশ্ন, ঠিক একই রকম ভাবে প্রশ্ন হচ্ছে বিহারের বিধানসভা নির্বাচন এবং তার সঙ্গে সঙ্গে বাংলা, এই উভয়ের দিকে আমাদের নজর থাকবে। আপনারা নজর রাখুন প্রতিদিন ঠিক সন্ধ্যে 6টা 57 ট্রাইব টিভি বাংলায়, শব্দের কাটাকাটিতে, যেখানে শব্দের তীরে জব্দ হয় এসো। নমস্কার।